বেপরোয়া দখলে সংঘটিত হচ্ছে ঢাকার চারপাশের নদী। নিয়ম নীতির তোয়াক্কা না করে ভরাট করছে প্রভাবশালী মহল। যারা প্রভাবশালী হেরিকর্তা আছে, আমরা গরিব আমরা পারবো না। সমাজে যারা প্রতিষ্ঠিত তারা দখল করা। দেখা যায় মসজিদ করলাম, এখানে হয়তো জনগণ কিছু বলবে না। সীমানা পিলার স্থাপনে অনিয়মের কারণে ব্যবস্থা নিতে পারছে না টাস্ক ফোর্স, যথাযথভাবে আইন প্রয়োগের দাবি। যখন পিলারগুলো স্থাপন করা হয় তখন এটাকে নিয়ে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। খুব শিগগিরই এগুলি যথাস্থানে স্থাপিত হবে। আইনেরও সমস্যা না, আদালতেরও সমস্যা না, এটি সমস্যাটি হচ্ছে প্রয়োগের এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবের। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক। আজই অংশ নেবেন জলবায়ু নিরাপত্তা নিয়ে প্যানেল আলোচনায়। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। দ্রুতই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেয়া হবে, জানালেন ফখরুল। মাদকদ্রব্য সহ 3 পরিবহন শ্রমিককে আটকের ঘটনায় সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার। পরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ভাঙচুর। এবং মিতু হত্যায় বাবুল আক্তারের জড়িত থাকার তথ্য পাওয়া গেলে গ্রেফতার হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ। বেপরোয়া দখলে সংকুচিত হতে হতে মরতে বসেছে ঢাকার চারপাশের নদীগুলো। নিয়ম নীতির তোয়াক্কা না করে নদী ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেই যাচ্ছে প্রভাবশালী মহল। সীমানা পিলার স্থাপনে অনিয়ম হওয়ায় নদীর দখল রোধে ব্যবস্থা নিতে পারছে না সংশ্লিষ্ট টাস্কফোর্স। এক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব ও আইন প্রয়োগের অনীহাকেই দুষছে পরিবেশবাদী সংগঠনগুলো। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। একসময় এই নদী ভাসিয়ে নিত দকুল, কিন্তু কালের বিবর্তনে দখলের কবলে পড়ে আজ নিজেই যেন কুলহারা। দুপাশে ভরাট করতে করতে কোথাও কোথাও যেন নদীর গলা টিপে ধরে সংকুচিত করে দেয়া হয়েছে গতিপথ। ঢাকার আশপাশে বয়ে চলা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর সীমা নির্ধারণ নিয়েই রয়েছে প্রশ্ন। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের চাপে বিভিন্ন পয়েন্টে নদীর বেশ ভেতরে বসানো হয়েছে সীমানা পিলার। আবার কোথাও কোথাও সীমানা পিলার অতিক্রম করেই চলছে জবরদখল। যারা প্রভাবশালী হেরিকর্তা আছে, আমরা গরিব আমরা পারবো না। নামি দামি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, অমুক সাহেব, তুমুক সাহেব, এই সাহেবেরাই দখল করা। সমাজে যারা প্রতিষ্ঠিত তারা দখল করা। বিভিন্ন গবেষণার তথ্য মতে বিগত এক যুগে সবচেয়ে বেশি দখল হয়েছে তুরাগ নদী। এই নদীর আব্দুল্লাপুর থেকে গাবতলী পর্যন্ত প্রায় 6 মাইল এলাকা জুড়ে দখল হয়েছে 120.79 একর জমি। বুড়িগঙ্গার কামরাঙ্গীর চর থেকে বসিলা পর্যন্ত 7.41 মাইল এলাকায় দখল হয়েছে 97.17 একর জমি। শীতলক্ষ্যার কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 3.57 মাইলে 23.83 একর ও বালু নদীর ডেমরা থেকে নন্দীপাড়া পর্যন্ত 4.2 মাইল এলাকায় দখল হয়েছে 8.84 একর জমি। অভিযোগ রয়েছে এসব ভূমি দখলে অনেক স্থানে ধর্মীয় প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করছে দখলদাররা। দেখা যায় মসজিদ করলাম, এখানে হয়তো জনগণ কিছু বলবে না। এই মসজিদের পাশাপাশি দেখা যাচ্ছে যে অন্য কোনো জায়গায় এভাবে পাবলিক নিয়ে নিতে পারবে। এই মুহূর্তে সীমানা নির্ধারণে অনিয়মকেই দখল রোধে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে দেখছে নদী রক্ষায় গঠিত টাস্কফোর্স। স্থাপিত 9,500 সীমানা পিলারের মধ্যে তাদের আপত্তি রয়েছে 3,500 পিলার নিয়েই। আমাদের জরিপ ঠিকই ছিল, পরবর্তীতে যখন পিলারগুলো স্থাপন করা হয় 2010-11 সালে, তখন এটাকে নিয়ে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। সুতরাং এটাকে বন্ধ করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমার বিশ্বাস খুব শিগগিরই এগুলি যথাস্থানে স্থাপিত হবে। সরকারের কোনো কোনো মহলের সদিচ্ছা না থাকায় দখল থামাতে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে অভিযোগ পরিবেশবাদী সংগঠনগুলোর। যদি সরকারের ইচ্ছা না থাকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেই জলাশয় ভরাট করে ফেলে, তাহলে তো বুঝতেই হবে যে এটা আইনেরও সমস্যা না, আদালতেরও সমস্যা না, এটি সমস্যাটি হচ্ছে প্রয়োগের এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবের। নদী আইন অনুসারে 30 থেকে 50 গজ পর্যন্ত নদীর ভূমি।
এই হিসেবে এই সীমারেখার ভিতরে গড়ে ওঠা সব স্থাপনাই অবৈধ। বিশেষজ্ঞরা বলছেন, নদীকে ঘিরে নেওয়া প্রকল্প বাস্তবায়ন করতে হলে এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদের কোনো বিকল্প নেই। দখলের কারণে সংকুচিত হয়ে শুধু কি নদীরই মৃত্যু ঘটছে, এর সাথে সাথে বুক ভরে নিঃশ্বাস নেয়ার আর নির্মল পরিবেশে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্নটাও কি দখল হয়ে যাচ্ছে না? বিশেষজ্ঞরা বলছেন, এই বাস্তবতা বুঝতে যত দেরি হবে বিপর্যয় ততই ঘনিয়ে আসবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় দুপুরে মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সাইডলাইন বৈঠক করেন এই দুই নেতা। মিউনিখে শুরু হওয়া 3 দিনব্যাপী নিরাপত্তা সম্মেলনে এই প্রথম বাংলাদেশের সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের মূল আনুষ্ঠানিকতার ফাঁকে হোটেল ভ্যারিসার হফে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা অ্যাঙ্গেলা মার্কেল। বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুও প্রাধান্য পায় বলে জানা গেছে। এছাড়া আজ স্থানীয় সময় দুপুরে মিউনিখে জলবায়ু নিরাপত্তা নিয়ে প্যানেল আলোচনার প্রাক পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা রয়েছে। 4 দিনের সফর শেষে বাংলাদেশ সময় আগামীকাল রাত 8টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গতকাল ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করবেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়া দোষী সাব্যস্ত হলে অবশ্যই তার শাস্তি হবে। কোর্ট কারে কি শাস্তি দেবে, আর সে যদি চুরি না করে থাকে তাহলে শাস্তি হবে না। খালেদা জিয়া তো সেই কথা বলার সাহস পায় না। কোর্ট থেকে পালায় বেড়াবে, দরখাস্তের উপরে দরখাস্ত করবে, আবার বলে মিথ্যা মামলা। সত্যি কোর্টের কাছে এভিডেন্স থাকে চুরি করে, তো শাস্তি হবে। সেই জন্য তারা ইলেকশনই হতে দেবে না। একটা চোর এতিমের টাকা যে চুরি করে খায় তাই রক্ষার জন্য ইলেকশন হতে দেবে না। কত আবদারের কথা। আমরা সততার সাথে ছিলাম, আমার পরিবারের সবাই সততার সাথে ছিল, আমার পুরো ক্যাবিনেট এবং আমার যা সচিব সবাই সততার সাথে ছিল বলেই আজকে আমরা এই পদ্মা সেতুর রায় আমাদের পক্ষে পেয়েছি। এতে প্রমাণ হয়ে গেছে যে মানে আমরা এখানে দুর্নীতি করতে আসিনি, আমরা জনগণের কল্যাণে কাজ করতে এসেছি। ওটা যারা 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 ক্ষতিগ্রস্ত তারা করবে, অবশ্যই করা হবে এবং আমরা সেটাই করতে পারি। তবে যে মানুষগুলি কষ্ট পেয়েছে, যে মানুষগুলির উপর দিয়ে জুলুম, তারা তো আর সেই জীবনটা ফিরে পাবে না। সেই মানসিক যন্ত্রণা এটা তো আমরা ভোগ করছি, আমরা তো জানি। আমাদের ছেলেমেয়েরা ভোগ করছে, আমার বোন ভোগ করছে, আমার মন্ত্রী, আমাদের উপদেষ্টা মশিউর রহমান সাহেব, সচিবরা তো খামাখা মিথ্যা জেলে রাখলো। আগামী নির্বাচনে বিএনপি আসবে এবং আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী তারাই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় কর্মী সমাবেশে একথা বলেন তিনি। ইতিহাস নাই, আন্দোলন সংগ্রামে ভূমিকা নাই বাংলাদেশ নালিশ পার্টি। বিএনপি নিজেরাই নিজেদের শত্রু, এরা কেউ কাউকে বিশ্বাস করে না, নেতা গোলমাল। তবে আমি এটাও বলি, দল হিসাবে যত দুর্বল হোক তাদের সমর্থন কিন্তু দুর্বল নয়। আগামী ইলেকশনে তারা আসবে এবং আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী তারাই হবে। খুব সহজ প্রতিদ্বন্দ্বী হবে, এটাও মনে করা কোনো কারণ নেই। দ্রুত নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি একটি সহায়ক সরকার প্রয়োজন, যাতে সব দল নির্বাচনে অংশ নিতে পারে। দুপুরে ভোলায় বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন। নির্বাচন কমিশনকে যেন সঠিকভাবে পরিচালনা করতে পারে, তার জন্য নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার, অর্থাৎ যে সরকারটি একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সহায়তা করবে, এই কথাটি খুব স্পষ্টভাবে বলেছি। আমরা খুব অল্প দিনের মধ্যেই সহায়ক সরকারের রূপরেখা আমরা দেব। আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই, আমরা আশা করি যে সরকারও তাতে সাড়া দিয়ে তারা ইতিবাচক রাজনীতি করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি নির্বাচন দূরে সরিয়ে রাখার
যে কোনো প্রচেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। সন্ধ্যার সময় আরও থাকছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। নতুন কমিশনের অধীনে প্রথম নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিতু হত্যাকাণ্ডে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলেই তাকে গ্রেফতার করা হবে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুনির্দিষ্টভাবে যখন আমাদের কাছে অভিযোগ না আসে তখন পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করি না। সুনির্দিষ্ট গ্রেপ্তার যখনই অভিযোগ আসে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে থাকবো, এবং আমরা কাউকে ছাড় দিচ্ছি না, সে পুলিশ অফিসার হোক কিংবা সামরিক অফিসার হোক কিংবা সে সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হয়ে থাকুক কিংবা রাজনীতিবিদ হয়ে থাকুক। আইন শৃঙ্খলার বাহিনী যেগুলি জড়িত সেগুলো দুই একটা যে ঘটনা ঘটে নাই সেগুলিও ঘটছে, কিন্তু তার শাস্তি, তার বিচার আমরা সবসময় বলছি কেউ আইনের ঊর্ধ্বে নয়, সেটার বিচারও হচ্ছে কিংবা হবে। মাদকদ্রব্য সহ 3 শ্রমিককে আটকের জেরে সিলেটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে বৈঠক শেষে বের হওয়ার পথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় শ্রমিকরা। পরে এর জেরে শ্রমিক সংগঠনের কার্যালয়ে পাল্টা হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা। দিগেন সিংহের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে শ্রমিক ইউনিয়ন, পুলিশ ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার দুপুরে বৈঠক শেষে পুলিশ কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। পথে নগরীর সুবহানীঘাট এলাকায় আসলে শ্রমিকদের অতর্কিত হামলার শিকার হন তিনি। এ সময় ধাওয়া করে পুলিশের গাড়িও ভাঙচুর করে শ্রমিকরা। এরপর বিক্ষুব্ধ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর উপশহর ও টিলাগড়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের 2টি কার্যালয়ে হামলা চালায়। বেশ কয়েকটি ট্রাক ও মাইক্রোবাসেও ভাঙচুর চালায় তারা। ঘটনার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে পুরো শহরে। গত রাত্রে মদ সহ ধরা হয়েছে ট্রাকের ড্রাইভার, সেটার ব্যাপারে আমরা কমিশনার অফিসে বসছি, আলাপ আলোচনা করছি, তারা প্রত্যাহারও করছে। পুলিশের গাড়িতে আক্রমণ করছে, আর আমার পুলিশের গাড়ির পিছনে আমার গাড়ি ছিল, এখন পুলিশের গাড়ি করলাম সে আমার গাড়িতে আক্রমণ। এই লোক অবস্থা, এটা তো অরাজকতা। শুধুমাত্র উনার উপরে আক্রমণ নয়, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের উপর আক্রমণ করতে। সুতরাং আমরা এটা নিন্দা জানাই। এর আগে এই ধরনের ঘটনা ছিল, এটা কখনো ঘটে নাই। আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সেটা আমরা বজায় রেখে কাজ করতে আইনের প্রতি সকলেই শ্রদ্ধাশীল। সেখানে ওই মিটিংয়েও প্রকাশ হয়েছে মানুষের আসা যাওয়ার পথে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়। সেক্ষেত্রে যারা এই সমস্যা সৃষ্টি করতেছে, যারা একটা অস্থির পরিবেশ তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। গতরাতে নগরীর সুবহানীঘাট এলাকা থেকে মাদকদ্রব্য সহ 3 শ্রমিককে আটক করে পুলিশ। পরে তাদের মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভে বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। শিগগিরই জাতীয় পার্টির নেতৃত্বে বড় একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। 300 আসনে প্রার্থী দেব। তবে ইতিমধ্যে অনেকে এসছেন, অনেক ছোট ছোট দল এসছেন আমাকে যোগ দিতে। আমার দরজা খোলা আছে, প্রয়োজন জোট করব। এখানে 20 দলের জোট আছে, 14 দলের জোট আছে, আমাদেরও জোট হয়তো 10-15 দলীয় একটা জোট হবে। আশা করি আমাদের জোটে শক্তিশালী হবে এবং সবাই মিলে নির্বাচন করে আগামীতে আবার জাতীয় পার্টি ক্ষমতা আসবে, সে আশা নিয়ে আমরা রাখছি। দেশের বিভিন্ন এলাকায় চলমান যাচাই বাছাই প্রক্রিয়া শেষে মুক্তিযোদ্ধাদের সঠিক সংখ্যা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে ঢাকার দোহার উপজেলা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই আজ দোহারে 5 শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। যাচাই বাছাই শেষে শিগগিরই দোহার উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
বিভিন্ন সরকার এসছে এবং তাদের পছন্দ মাফিক একটা মন গড়া তালিকা প্রস্তুত করেছে। একটা স্বচ্ছ তালিকা, পরিষ্কার, একেবারে সম্পূর্ণ স্বচ্ছ একটা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা আমরা প্রস্তুত করতে চাচ্ছি। মুক্তিযোদ্ধা তার অবস্থান যেই দলেই হোক না কেন, যেই সংগঠনে হোক না কেন, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থাতেই হেনস্থা করতে রাজি না। আজকের দিনে যেখানে জঙ্গিবাদ, যেখানে সন্ত্রাস, যেখানে আমাদের উন্নয়নের বিরুদ্ধে একটা শক্তি যেখানে মানে মাথাচাড়া দিয়ে হচ্ছে, সেখানে আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশপ্রেমের মুক্তিযোদ্ধাদের, যারা ৭১-এ যুদ্ধ করেছিল, তাদের ঐক্যের সবচেয়ে বড় প্রয়োজন। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজশাহীতে যাত্রী ছাউনিতে দখলদার ও হকারদের ভিড়ে ঠাঁই হয় না পথচারীদের। অর্থের অভাবে উচ্ছেদ ও সংস্কার করা যাচ্ছে না, দাবি সিটি কর্পোরেশনের। সাপ্তাহিক ছুটির দিনে পাঠক, লেখক ও প্রকাশকদের ভিড়ে এখনো জমজমাট অমর একুশে গ্রন্থমেলা। দর্শক, এই মুহূর্তে বইমেলায় আছেন সহকর্মী পারমিতা হিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা, মামুন, আজকে ১৪৫টি বইয়ের মতন নতুন বই বেরিয়েছে এবং মোট ২২০০টিরও বেশি বই এবারের মেলাতে প্রকাশিত হলো। সব মিলিয়ে আসলে এখানে আমি দেখছি যে প্রথম দিকে যে বইগুলো এসেছিল সেগুলোরও বিক্রি কিন্তু আসলে এই সময়টিতেই হচ্ছে, কারণ এই সময় যারা আসছেন তারা বই দেখা বা কোন বই কোন প্রকাশনী থেকে এসেছে এইসব আর এখন আর ঘোরাঘুরি করছেন না। এখন মোটামুটি বই কিনতেই কিন্তু লোকজনের ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে ছুটির দিন হিসেবে যে ধরনের ভিড় এই সময়টাতে আমরা দেখতে পাই, মানে মেলা ঠিক ৮টাতে তো গেট বন্ধ করে দেওয়া হয় আর ৮:৩০টায় মেলা শেষ হয়, তো প্রতিদিন যেরকম ভিড় দেখি আজকে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ছুটির দিন হিসেবে ভিড় কিছুটা কম। তবে বিক্রেতারা খুশি আছেন, তারা বলছেন যে আজকে ছুটির দিন শনিবার হিসেবে যে ধরনের বেচাকেনা হবার কথা সেটি তাদের হয়েছে এবং আর একটি মাত্র ছুটির দিন আছে, আগামী শুক্র শনিবার, এই দুদিন ছুটির দিন থাকবে এই মেলার। তারা আশা করছেন যে আসলে মূল যে বেচাকেনা সেটা এই সময়টাতেই হবে, অর্থাৎ শেষ দিনগুলোতেই হবে। আজকে শিশু প্রহর ছিল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত, প্রতি শুক্র শনিবারের মতোই, এবং সেখানেও কিন্তু আজকে সকালবেলা শিশুর চত্বর আছে, সেখানে বেশ শিশুদের ভিড় ছিল। সেই শিশুদের ভিড় আমরা দেখেছি একেবারে বিকেল পর্যন্ত ছিল। এখন যদিও শিশুদের সংখ্যা কিছুটা কম, এখন নবীন এবং প্রবীণদের ভিড়টাই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আজকের মেলায় বিশিষ্ট সাহিত্যিকরা, লেখকরা, কবিরা এসেছেন এবং প্রতি বছর যেটা দেখি বাংলা একাডেমি প্রাঙ্গণে যে ভিড় আমরা দেখি লেখকদের এবং তার সঙ্গে পাঠকদের আড্ডা, সেটি কিন্তু এবারে খুব একটা আমার চোখে পড়েনি, কেননা এখানে এত বড় পরিসরে মেলা হবার পরেও এখানে বসবার জায়গা বা বসে কথা বলার মতো জায়গা খুবই কম না, আসলে একেবারে নেই বললেই চলে। তো সব মিলিয়ে মামুন, এই ছিল আমার কাছে আজকের বইমেলার খবর। দর্শক, অমর একুশে গ্রন্থমেলা থেকে এখনকার খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী পারমিতা হিম। বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাফর আলী খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩,৭৭৪ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ২,১২৬ ভোট। ভোট গণনা শেষে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা বিজয়ী নাম ঘোষণা করেন। বিএনপি প্রার্থী ওমর আলী পেয়েছেন ১,৭৯১ ভোট। এর আগে সকালে ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট দেন ভোটাররা। নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ২৫ জন এবং নারী কাউন্সিলর পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌর এলাকার ভোটার সংখ্যা ১০,১৭৭ জন। চলতি বছরের ৮ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার পর বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বাস ভাড়া দেয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ৩টি প্রাইভেট কার ভাঙচুর করে আন্দোলনকারীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বরগুনার আমতলী থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বিআরটিসি বাসে ওঠে আইন বিভাগের এক শিক্ষার্থী। এ সময় ছাত্র পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চাইলে তা নিতে অস্বীকৃতি জানায় বাসের কন্ডাক্টর। এক পর্যায়ে তার পরিচয়পত্র কেড়ে নিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তাদের এ ঘটনা জানার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বাস কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে 2 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
আমাদের লোকাল বাসে আমরা আসতে গেলে একটার পর একটা ঝামেলা করতে থাকি, এর আগেও ধরে আমাদের মারছে। ছাত্রদের তো হাফ ভাড়া, কিন্তু ওরা কোনো ভাড়াটা মানে ওরা আইডি কার্ড দেখাইছে কিন্তু কোনো আইডি কার্ড মানে নেই, বাসের কোনো আইডি কার্ড হবে না। তারপর তো সে জোর করছে, জোর করবার তো কলা দিচ্ছে আর কয়েকটা সুপার তারপর বারবার আর বাণী ব্যাগ নিয়ে গেছে। রাজশাহী নগরীতে পুরনো যাত্রী ছাউনিগুলোতে দখলদার ও হকারদের ভিড়ে ঠাঁই হয় না পথচারীদের। এগুলোর আংশিক লিজ থাকলেও পুরোটাই দখল করে ব্যবসা চলছে। সিটি কর্পোরেশন বলছে উচ্ছেদ, সংস্কার ও নতুন যাত্রী ছাউনি নির্মাণের ইচ্ছা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। জনসংখ্যার চাপ বাড়ছে রাজশাহী নগরীতে। শিক্ষা, চিকিৎসা, কর্মসন্ধানের পাশাপাশি প্রতিদিন গ্রামসহ বিভিন্ন জেলা থেকে এখানে আসছে হাজারো মানুষ। সাথে নানান কাজে পথেই কাটছে নগরবাসীর দীর্ঘ সময়। পথচারীদের ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশন ও বেসরকারি উদ্যোগে 1997 ও 2011 সালে দুদফায় টিন শেড ও কনক্রিটের প্রায় অর্ধশতাধিক যাত্রী ছাউনি তৈরি করা হয়। 2012 সালে কনক্রিটের যাত্রী ছাউনিগুলোর একাংশ লিজ দেয় কর্পোরেশন, আর লিজ পাওয়া মালিকেরা দখল করে নেয় যাত্রী ছাউনির পুরোটাই। বসার স্থান বন্ধ করে সেখানে গড়ে তোলা হয়েছে রিক্সা গ্যারেজ, টিভি ফ্রিজ মেরামতের দোকান সহ ক্লাব ঘর। এতে রোদ বৃষ্টি ঝড়ে যাত্রী ও পথচারীরা পড়েন চরম ভোগান্তিতে। যখন হকারটা বসেন তখন আমরা যাত্রী ছাউনিতে যে বসার জায়গাটা থাকে সেই বসার জায়গাটা আমরা পাই না। অনেক গ্যাঞ্জাম থাকে স্কুলের সামনে, যাত্রী ছাউনিটা হলে আমাদের জন্য অনেক উপকার হয়। রাজপথে যদি ছাউনি থাকে তাহলে আমরা অনেক সময় বৃষ্টির সময় যে বসতে পারতাম। তবে যাত্রী ছাউনির দখলদারদের দাবি পুরোটা লিজ নিয়েই দোকান করেছেন তারা। আবার অনেক দোকানি জানেন না লিজ সম্পর্কে। ঘর ভাড়া সিটি কর্পোরেশনকে দিতে হয় 700 টাকা মোটামুটি। সিটি কর্পোরেশন থেকে নেওয়া লিজ নেওয়া, আমাদের এটা মালিক পক্ষ আছে, ওনার কাছ থেকে আমরা আবার ভাড়া নিয়েছি। অবশ্য সিটি মেয়র বলছেন দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে ব্যবহার উপযোগী সহ নতুন যাত্রী ছাউনি নির্মাণের ইচ্ছা থাকলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে এগুলো উচ্ছেদ করে, আর প্রথম কথা হলো যে এগুলোকে রিপেয়ার করতে হবে আর মানুষের যেন ওখানে দাঁড়াতে পারে, সেই রিপেয়ার করা, মেরামত করার মতো অর্থ এখন রাজশাহী সিটি কর্পোরেশনের নয়। রাজশাহী সিটি কর্পোরেশনের 45টি যাত্রী ছাউনির মধ্যে 13টির আংশিক লিজ থাকলেও বাকিগুলোর অধিকাংশই বেদখল হয়ে গেছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। কবি ও গীতিকার শহীদ রহমানের নির্বাচিত কবিতা কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ভাষা সৈনিক কামাল লোহানী, কবি মোহাম্মদ রফিক, কবি হেলাল হাফিজ, চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এতে উপস্থিত ছিলেন। শুরুতে শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে ভাষার গান পরিবেশন ও মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন করেন। মোড়ক উন্মোচন শেষে বক্তারা শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় ভবিষ্যতে কবির আরও সৃষ্টিশীল কাজ পাঠকের হাতে পৌঁছে যাক এমন প্রত্যাশা করেন তারা। শহীদকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তার এই নতুন কাব্যগ্রন্থটির জন্য, এবং আশা করব তার সৃষ্টিকর্ম তিনি চালিয়ে যাবেন এবং আমরা তার কাছ থেকে আরো চমৎকার সৃজনশীল কবিতা উপহার পাব। দেশের বাইরের খবর। ভারতের তামিলনাড়ুর সদ্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া পালানিস্বামী বিধানসভায় 122 জনের সমর্থনে আস্থা ভোটে জয়ী হয়েছেন। তবে এতে অংশ নেয়নি কোনো বিরোধী দল। 29 বছর পর এই প্রথম তামিলনাড়ুতে আস্থা ভোট অনুষ্ঠিত হলো। সকালে ভোট হওয়ার কথা থাকলেও প্রচন্ড হট্টগোলের কারণে স্পিকার বেরিয়ে যান, পিছিয়ে যায় ভোটাভুটি। স্পিকার আবার ফিরে আসার পরপরই তার মাইক্রোফোন ভেঙে ফেলেন বিরোধী দল ডিএমকের সদস্যরা। এমনকি তাকে নিয়ে টানাহেঁচড়াও করেন তারা। আবারও পিছিয়ে দেওয়া হয় ভোটাভুটি। বিধানসভার 234 সদস্যের মধ্যে 117 জনের সমর্থনের জন্য আয়োজিত আস্থা ভোটে বিধায়করা গোপন ভোটের দাবি জানালে স্পিকার তা অস্বীকার করেন। ফলশ্রুতিতে তামিলনাড়ুর বিধানসভায় হট্টগোল বেঁধে যায়। এরপর আস্থা ভোট শুরু হলেও বিরোধী দল ডিএমকে ও কংগ্রেসের সদস্যরা বেরিয়ে যান। পরে নিজ দলের 122 জন সদস্যের সমর্থনে আস্থা ভোটে জয়ী হন মুখ্যমন্ত্রী পালানিস্বামী। রোলবল বিশ্বকাপের খবর। বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলছে চতুর্থ রোলবল বিশ্বকাপ। তবে আসরে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে স্বাগতিকরা। ভুটানকে 9-2 গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ দল। প্রথম দিনের অব্যবস্থাপনার পরও গুছিয়ে উঠতে পারেনি আয়োজকরা। দ্বিতীয় দিনেও অব্যাহত আছে অনিয়ম।
দুপুর 2:30টায় হওয়ার কথা থাকলেও এদিন প্রায় 3 ঘন্টা আগে শুরু হয় বাংলাদেশ ও ভুটানের ছেলেদের ম্যাচ। প্রথম ম্যাচে হংকংকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি। তারপরও 3-2 গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে ছন্দ ফিরে পায় বাংলাদেশ। আরও 6 গোল করে 9-2 ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে পরবর্তী রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে আরাফাত ও হৃদয় 4টি করে গোল করেন এবং সোহাগ করেন 1টি গোল। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক। আজই অংশ নেবেন জলবায়ু নিরাপত্তা নিয়ে প্যানেল আলোচনায়। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। দ্রুতই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে, জানালেন ফখরুল। মাদকদ্রব্য সহ 3 পরিবহন শ্রমিককে আটকের ঘটনায় সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার। পরে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, ভাঙচুর। মৃত্যু হত্যায় বাবুল আক্তারের জড়িত থাকার তথ্য পাওয়া গেলে গ্রেফতার হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ। এবং বেপরোয়া দখলে সংকুচিত হচ্ছে ঢাকার চারপাশের নদী। অভিযোগ প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। দখল রোধে আইনের যথাযথ প্রয়োগের দাবি। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ের।